গাজায় গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, শিক্ষার্থী জনতার বিক্ষোভ ও সংহতি সমাবেশ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক। আমি আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির জন্য। আমরা আগেই বলেছি যে ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। ইসরায়েলি বর্বরতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, বিক্ষোভের বিষয়ে নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস, নিরাপত্তা জোরদার। মার্কিন নতুন শুল্ক হার 3 মাসের জন্য স্থগিত চায় সরকার। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক সুবিধার ঘোষণা। এবং 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে 800 কোটি টাকার বেশি স্টার্টআপ ফান্ড। চট্টগ্রাম ঘুরে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তারা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। তন্দ্রা তারণ্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। From river to the sea, Palestine will be free. এমন নানা স্লোগানে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে শিক্ষার্থীরা, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তারা এত কিছু দেখার পর যারা চুপ আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন আপনারা দাঁড়াবেন না। কি পরিমাণে তারা অত্যাচার চালাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী এমন কোনো মানুষ নেই সেখানে তারা মারতেছে না। প্রত্যেকটা দেশ থেকে যদি এই প্রোটেস্টগুলো দাঁড়ায়, একটা সময় শাসক যারা আছে তারা দুষ্কৃতিকারী তারা অবশ্যই একটা সময় থেকে পিছু হটবে। ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে গঠন হয়। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। ইউএসএ থেকে যে ইসরায়েলে যেসব পণ্যগুলো সাপ্লাই করা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমি বিগত এই কয়েক মাস ধরে সত্যিকার অর্থে বলতেছি আমি ইসরায়েল একটা পণ্য কিনি নাই, এবং আমি সবাইকে আহ্বান করবো দেশবাসীর প্রতি যে কেউ যেন ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না হয়। গণহত্যা বন্ধে বিশ্ব সংগঠনগুলোর নির্লিপ্ততার তীব্র নিন্দাও জানায় শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতিসংঘ ও আইসি এবং প্রধান উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে বাংলাদেশে যেমন ৭১ এবং জুলাই এসেছে, ঠিক তেমনি কোনো জুলাই বিপ্লবে ফিলিস্তিনিরা মুক্ত হবে বলে আশা এনসিপির। এছাড়া ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধে বিশ্বমহলকে এগিয়ে আসার আহ্বান বিভিন্ন সংগঠনের। এনা নাহিদ ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে সাবরিনা মজুমদারের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ, ওআইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান দলটির নেতারা। আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয় সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা
নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। জাতিসংঘকে বলতে চাই, আপনারা কেন নিশ্চুপ আছেন? আপনারা কি ওই শিশুদের লাশ দেখতে পাচ্ছেন না? আপনারা কি ওই নারীদের লাশ দেখতে পাচ্ছেন না? অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শাহবাগে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। নেতারা জানান, বাংলাদেশের মতো কোনো জুলাই বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনি করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে, প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে, প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে, প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে। এটাই আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চাই, অনতি বিলম্বে তারা যেন ফিলিস্তিনের পক্ষে একটি দৃঢ় পদক্ষেপ নেয় এবং সারা বিশ্বে যে কমিউনিটি, যে গ্লোবাল কমিউনিটির কাছে তারা যেন একটি স্ট্রং বার্তা পৌঁছে দেয়। শুধু শাহবাগেই নয়, গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠন। সৌদি আরব, তুরস্ক সহ ইরান সহ যেসব বড় বড় মোড়লরা রয়েছে, তারা যেন দ্রুত এটাকে বন্ধ করে। এর জন্য মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা, নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। এদিকে বিক্ষোভের ঘটনায় ঢাকার মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার রাজধানী ঢাকা জুড়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ইসরায়েলের বর্বর হামলা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সেই সঙ্গে ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বকে আরও জোরালো ভূমিকা রাখার দাবিও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ আদালত আঙ্গনেও চলে প্রতিবাদ কর্মসূচি। সোমবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও নানা শ্রেণীর মানুষ জড়ো হয়। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন তারা। এ সময় ইসরায়েলি বর্বরতার অবসান চান বিক্ষোভকারীরা। মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সৌদি আরব, তুরস্ক সহ ইরান সহ যেসব বড় বড় মোড়লরা রয়েছে, তারা যেন দ্রুত এটাকে বন্ধ করে। হাইকোর্ট প্রাঙ্গণেও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা। এ সময় তারা ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন। আমি ঘৃণা জানাচ্ছি আপনাদের প্রতি। প্রতিটা শিশুর রূহ, তাদের প্রাণের যে আর্তনাদ, তাকে আমি আমার মধ্যে ধারণ করছি। আপনাদের প্রতিটি কাজ এবং নিঃশ্বাসকে আমি ঘৃণা করছি। আপনারা নিশ্চিহ্ন হন, আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। রাজধানীর বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবিন্দু ও কর্মচারীরা ধানমন্ডির ক্যাম্পাস থেকে মিছিল বের করে 7 মসজিদ রোড হয়ে আবারও ক্যাম্পাসে ফেরে। এ সময় তারা ইসরায়েলের বর্বরতার নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে। প্রতিবাদের অংশ হিসেবে দেশ টিভি ভবনের সামনে মানববন্ধন করেন দেশ টিভির সাংবাদিকরা। এ সময় তারা এমন ভয়াবহ গণহত্যার প্রতিবাদ জানায়, সেই সঙ্গে হামলা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চলমান এসব কর্মসূচি সারাদিন কভার করেছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। আরও জানতে স্টুডিওতে যুক্ত হব, তার সঙ্গে চলে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
মোহনা, যেমনটি বলছিলাম যে ইসরায়েলি ফিলিস্তিনের যে গাজা, ইসরায়েলি যে নৃশংস গণহত্যা, ধ্বংসযজ্ঞ, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে চলমান একটি কর্মসূচি পালিত হচ্ছে। আপনি সারাদিন এই খবরটি কভার করেছেন। সেক্ষেত্রে আজকের যে বিক্ষোভ যে কর্মসূচি, এখানে আপনি কি কি দেখছেন, কি ধরনের স্লোগান ছিল বিশেষ করে কর্মসূচিতে? মূলত আজকে যে কর্মসূচি পালিত হয়েছে মার্চ ফর প্যালেস্টাইন, যেটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে, যারা পেশাজীবী রয়েছেন তারা স্থগিত রেখেছেন তাদের কর্মক্ষেত্র থেকে কিছু সময়, যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আজ স্কুল কলেজে পরীক্ষায় কিংবা ক্লাসে অংশগ্রহণ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউল্যাব সহ বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং সেই সাথে তারা আজকে আমরা সারা দিন ব্যাপী দেখেছি তারা রাস্তায় নেমে এসেছে কেবলমাত্র ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এবং কেবলমাত্র ফিলিস্তিনের উপর ইসরায়েলিরা যেভাবে বর্বরভাবে নৃশংস হামলা করছে। আপনি জানেন যে এই যুদ্ধ কিন্তু আজকের নয়, এই যুদ্ধ সেই 1947 সালের পর থেকে কিন্তু চলমান চলছে। যেভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনি ভূখণ্ডে এসে তাদের ভূমি দখল করছে এবং দখলের সাথে সাথে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার শেষ মুহূর্তটা কিন্তু আমরা দেখছি যেভাবে গাজাকে আসলে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি গত 2 দিন আপনি যেটি বলছিলেন যে চলমান প্রক্রিয়া এবং মানে অনেক দিন ধরে, অনেকগুলো বছর ধরে আসলে ইসরায়েলের এই বর্বরতা চলছে, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই ধরনের আন্দোলন কিংবা এই ধরনের কর্মসূচি দ্বারা কি কোনোভাবে এই ইসরায়েল গাজার উপর এই বর্বরতা বন্ধ সম্ভব কিনা, এই যুদ্ধ বন্ধ সম্ভব? আসলে যুদ্ধ বন্ধ সম্ভব কিনা এটা আসলে একটা জটিল প্রশ্ন, কেননা যুদ্ধটা বন্ধ করা এখন ইসরায়েলিদের ব্যাপার যে তারা আসলে যুদ্ধ বন্ধ করবে কিনা। যদি যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু তারা এই বর্বরতা নির্মমতা চালাতো না, তারা এই নির্মমভাবে এই ছোট ছোট শিশুদেরকে নিহত করতো না। তারা গত বছরের অর্থাৎ 2023 সালের 7 অক্টোবর থেকে কিন্তু নির্মমভাবে নৃশংসভাবে কিন্তু গাজায় হামলা চালাচ্ছে। মানে রাফা তো পুরো ধ্বংস, রাফার কোনো জায়গার আর অস্তিত্ব নেই, যেখানে আমরা ধ্বংসস্তূপের নিচে আমরা গাজাকে দেখছি। তো সেখান থেকে আমরা জানি যে প্রায় এখন পর্যন্ত 1.5 লক্ষ মানুষ মারা গেছেন, ফিলিস্তিনি মানুষ, এবং যার মধ্যে নারী ও শিশুই বেশিরভাগ। তারা যদি হামাস বা তারা যদি যা সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে চান তাহলে এই শিশু কি করেছে? যে সদ্য জন্ম নেওয়া শিশুটি এখনো পৃথিবীর আলোর মুখী দেখেনি, তার কি দোষ ছিল? যে নারীর কোনো অংশই ছিল না এই যুদ্ধে, সে তার কি দোষ ছিল? একটা শিশু যে স্কুলে পড়তো, যার সুন্দর একটা পরিবার ছিল, সে এখন রাস্তায় কেন? রাস্তায় তো আছে, তারা অনাহারে দিন যাপন করছে। এমনকি ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ গাজাতে কিন্তু যে ত্রাণ সহায়তা তাও ঠিক মতো পৌঁছাতে দিচ্ছে না। আপনি দেখেছেন যে মেডিকেল যে একটা সার্ভিসের যে একটা যানবাহন ছিল তার উপরও কিন্তু বোমা হামলা হয়েছে। তাহলে এগুলো কি ইঙ্গিত দেয়? তারা কি চাচ্ছে? তাদের উদ্দেশ্যটা কি? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তারা চাচ্ছে যেন গাজাবাসী চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাক, যেন তারা তাদের ওই ভূখণ্ড দখল করে তারা তাদের আধিপত্য চালাতে পারে। এছাড়া মোহনা, আমরা জানতে পেরেছি আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে বলা হচ্ছিল যে ইসরায়েলি পণ্য বয়কটের কথা। আপনার কি মনে হয় যে ইসরায়েলি পণ্য বয়কটে কি আমাদের দেশে কোনো বাণিজ্যিক খাতে কোনো প্রভাব পড়তে পারে কিনা? দেখুন, ইসরায়েলি পণ্য বয়কটের বা যে সকল পণ্য রয়েছে সে সকল বয়কটের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই একটি মানে একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেই পারে। তবে এটা সত্যি যে বয়কটের ডাকটা আসলে একটা মানুষের সিদ্ধান্ত, জনমানুষের সিদ্ধান্ত। আপনি মানুষের সিদ্ধান্তের উপরে কিন্তু আপনি হস্তক্ষেপ করতে পারেন না। যারা বয়কট করার তারা বয়কট করবে এবং যারা এই পণ্য গ্রহণ করার তারা করবে। তবে বাংলাদেশের যেহেতু অনেকেই এই সকল মানে এই সকল জায়গায় কর্মচারী হিসেবে আছেন বা এই সকল জায়গায় পেশায় যুক্ত আছেন, তাদের হয়তো কিছুটা হলেও সমস্যা হতে পারে, কিন্তু দেখা যাক কি হয়। আচ্ছা, এই যে প্রতিবাদ কর্মসূচি ঘিরে জাতিসংঘ কিংবা বিদেশি কূটনীতিকদের কোনো বার্তা এসেছে কিনা? এখন পর্যন্ত আমরা তেমন বার্তা শুনতে পাইনি। তবে বিদেশি আমরা জানি যে মার্কিন অ্যাম্বাসির উপরও জনমানুষের ক্ষোভ, আপনারা দেখেছেন যে মার্চ ফর ইউএস অ্যাম্বাসিও আজকে অনেক জায়গা থেকে পালিত হয়েছে। কেননা আমরা জানি যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে ইসরায়েলকে সহায়তা করছে এই গণহত্যায়, এবং আপনারা জানেন তারা অস্ত্র সরবরাহ করছে এবং টেকনোলজি দিয়ে বিভিন্নভাবে কিন্তু ইসরায়েল
ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনিবাসীর বিপক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ আমরা যদি শত্রুপক্ষ আর মিত্রপক্ষ বলি তাহলে ইসরায়েলিদের মিত্রপক্ষ যুক্তরাষ্ট্র আর ফিলিস্তিনের শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র। তো সেই ক্ষেত্রে একটা ক্ষোভ যুক্তরাষ্ট্রের উপরও পড়ে, সেই জন্যই কিন্তু যারা আছেন তারা ওখানে যারা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যারা প্রবাসীরা অভিবাসীরা আছেন তারা তাদেরকে সতর্কতা বাণী দিয়েছে ইউএস এম্বাসি এবং তাদেরকে বলেছে সতর্কতার সাথে তারা যেন কোনো সমাবেশ সভা সমাবেশ এড়িয়ে চলে, কোনো মব এড়িয়ে চলে এবং নিজেরা নিজেদের নিরাপত্তা যেন জোরদার করে। তো এই প্রতিবাদ ঘিরে বা হচ্ছে এই কর্মসূচি ঘিরে আমাদের দেশে প্রশাসনিক কিংবা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য কিনা কোনো বার্তা পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং ফিলিস্তিনিতে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময় ফিলিস্তিনি যারা অ্যাম্বাসেডর রয়েছেন বা যারা প্রশাসন রয়েছেন তাদের সহায়তায় কাজ করে গেছে এবং তা সবসময় ফিলিস্তিনের পাশে ছিল। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ফিলিস্তিনিদের সমর্থনে ছিল, তাদের স্বাধীনতায় বাংলাদেশ বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েলি যেন এই বর্বরতা বন্ধ করে তার জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহনা, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরেকবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চলমান যে কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। রাজধানীর বাইরে দেশ জুড়ে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশাল টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে করা হয় মাইকিং। ময়মনসিংহের কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও বাগেরহাটেও নামে জনতার ঢল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ঈদ হোক বা রমজান, গাজায় ইসরায়েলি বর্বরতার যেন কোনো শেষ নেই। ফিলিস্তিনের মজলুম বাসিন্দারা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশে পালন করা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশালে বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল 10টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালের ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনে করা হয় মাইকিং। এ সময় শহীদ প্রতীকী শিশু নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরুদ্ধে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়াইছি। বর্তমানে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি। নোয়াখালীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জে সকাল 11টা থেকে শহরের শান্তির মোড়ে বের করা হয় মিছিল। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসরায়েলের অমানবিকতা নিয়ে নানা রকম স্লোগান দেওয়া হয়। মানবিকতা আজকে একটাই কথা বলছে, স্টপ ইসরায়েল, ইউ হ্যাভ টু স্টপ ইসরায়েল, ইউ আর নট ডুইং দ্য বেস্ট থিং ইসরায়েল, ইউ আর অকুপাইং আওয়ার ল্যান্ড, আওয়ার পিপল। এদিকে সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। ডাক দেয়া হয় ইসরায়েলি পণ্য বয়কটের। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, কক্সবাজার সহ সব জেলায় নামে জনতার ঢল। সব স্তরের মানুষের একটাই প্রত্যাশা, ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রপ্তানি বাড়ানোর জন্য কাজ করবে। চিঠিতে মার্কিন পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। স্টার্টআপ ব্যবসায় মূলধনের যোগান দিতে 800 থেকে 900 কোটি টাকার তহবিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর অন্তর্বর্তী সরকার ইন্টারনেট সার্ভিসকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা ফায়াজ আহমেদ তৈয়ব। আর কোনো দেশে অনুকরণ নয়, স্থানীয় বাজার পর্যালোচনা করেই বিজনেস মডেল করতে নতুনদের পরামর্শ বিনিয়োগকারীদের। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ ব্যবসার বিভিন্ন মডেল উপস্থাপন করে বিভিন্ন প্রতিষ্ঠান। সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের ব্যবসায়িক ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার কথা জানান তারা। আমাদের ট্যালেন্টেড মানুষের অভাব নাই, হয়তো তাদের ডিগ্রিটা নাই, তো ওই মানুষগুলোকেই আমরা চেঞ্জ করে আমরা যদি এরকম হেভি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এ নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে কতটা মার্কেট করা সম্ভব সেটাই আমরা প্রমাণ করার জন্য এইসব জায়গায় ভিজিট করছি। হোটেল মিলনায়তনে ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক প্যানেল আলোচনায় দেশের স্টার্টআপ ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। পরামর্শ দেন টেকনোলজি নির্ভর ব্যবসা প্রসারের। A lot of startups look at a model that works in another country and think, hey, I should just replicate that and that will work perfectly. No, that's not the case. And especially healthcare, which is such a sensitive area to work with. You need to understand local challenges. You need to understand the local market. ব্যবসার প্রসারে প্রত্যন্ত অঞ্চলেও সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা জরুরি দাবি করে ইন্টারনেটের দাম কমিয়ে আনার প্রতিও জোর দেন আলোচকরা। বলেন, অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন ঠেকাতে আইনি প্রক্রিয়া নিয়ে ভাবছে সরকার। The very first thing, in the Cyber Safety Ordinance, we have declared and acknowledged internet as civic right. So this is the first thing we have already done, and the Cyber Safety Ordinance will be published hopefully by the end of next week. In the Telecom Act 2001, there is a provision for shutting down internet. We are working to repeal that law so that the previous next governments, including us, will not be able to shut internet legally. বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। The duty of government is genuinely to remove the hurdles for startup community so that they can excel, and we'll just be a partner to that excel journey. স্টার্টআপ ব্যবসার মূলধন জোগাতে সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। We'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically. And they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. ব্যবসা বান্ধব ইকোসিস্টেম তৈরিতে যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলেও জানান আলোচকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুতে চট্টগ্রামের কেইপিজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। দুটো ইকোনমিক জোন ঘুরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন তারা। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুতে চট্টগ্রামের কেইপিজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর আগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী আসেন বাংলাদেশে। এবারের সামিটে সর্বোচ্চ বিনিয়োগ পাওয়ার আশা কেইপিজেড পরিচালকের। মূলত তারা প্রাইভেট ইপিজেড বাংলাদেশে কি অবস্থায় আছে, কিভাবে চলছে, কী ধরনের সাপোর্ট তারা পাচ্ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কি, কতগুলি ফ্যাক্টরি আছে এখন পর্যন্ত, এই সবগুলি জিনিস তারা সরজমিনে দেখবেন। বাংলাদেশের দুটো ইকোনমিক জোন ঘুরে সুযোগ সুবিধা দেখে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন সফরকারী ব্যবসায়ীরা। এখানের পরিবেশ অনেক ভালো, কারণ এখানে আমাদের অনেক ক্লিন ওয়াটার অ্যান্ড রেসিডেন্স
পেয়েছি, অনেক সুবিধা পেয়েছি। বিদেশি বিনিয়োগকারীদের সরেজমিনে ইনভেস্টর জোন ঘুরিয়ে দেখানোকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। ইকোনমিক জোন পরিদর্শন করার পরে যে বিনিয়োগকারীরা এসেছেন এখানে, ওনারা আসলে একটা ধারণা পেয়েছেন যে বাংলাদেশে কারখানা স্থাপন করতে গেলে তাহলে কোথায় ওনারা কারখানা স্থাপন করবেন এবং সেখানে কি কি সুযোগ সুবিধা আছে। আপনি দেখেছেন যে দুটো ইকোনমিক জোন আছে সেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল প্লট এখনও কিন্তু বরাদ্দ হয়নি, সেগুলোতে নতুন করে কারখানা স্থাপন করার সুযোগ আছে এবং তারা এই কারখানায় যদি সুযোগটা তারা নেন তাহলে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন বা কিভাবে তারা উৎপাদনে যাবেন সেখানে সেটা তারা আজকে দেখেছেন। সে বিষয়ে এমন আয়োজনের পর বড় বিদেশি বিনিয়োগের আশা দেখছে ইপিজেড কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামের ইকোনমিক জোন পরিদর্শন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। যেমনটি বলছিলাম, বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের ইকোনমিক জোন পরিদর্শন করেছেন। সেই ক্ষেত্রে পরিদর্শন শেষে কি বলছেন বিনিয়োগকারী এবং সংশ্লিষ্টরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটি আমরা জানি আজকে সকাল থেকে 40 দেশের একটি টিম চট্টগ্রামে পরিদর্শন করেছেন। আজকে সকালেই বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের বিজার আয়োজনে এই নেদারল্যান্ডস, চীন, জাপান এবং যুক্তরাষ্ট্র সহ 40টি দেশের বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন ইকোনমিক জোনগুলো পরিদর্শন করেছে। তারা সকালে কোরিয়ান ইকোনমিক জোন পরিদর্শন করে সেখানকার 5 থেকে 6টি ফ্যাক্টরি তারা পরিদর্শন করে। তারা উৎসবমুখর পরিবেশে তারা পরিদর্শন করে এবং তাদের সাথে আমরা বিভিন্ন কথা আমরা তাদের থেকে জিজ্ঞেস করেছি এবং জানতে পেরেছি তারা খুব আনন্দের সহকারে তারা এবার আমাদের বাংলাদেশের সাথে বিনিয়োগ করতেছে। তার কারণ বিগত সরকারের আমলে যে সংখ্যাগুলো ছিল তারা এখন সেগুলো কাটিয়ে নতুন করে বিনিয়োগ করে তারা বাংলাদেশের সাথে বিনিয়োগ করে একটি লাভের আশা দেখছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে কেপিজেডের পর আমরা তাদের সাথে চলে গিয়েছিলাম মিরসরাই ইকোনমিক জোন পরিদর্শনে। তারা ইকোনমিক জোন খুবই আনন্দের সাথে পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন এত সুন্দর জায়গা তারা বিনিয়োগ করতে চান এবং এই বিনিয়োগ কিভাবে করবেন এবং কতটুকু করবেন তা সম্পূর্ণ তারা তাদের সেই সম্মেলন ঢাকায় গিয়ে সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এবং এখানকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন, অন্যান্য বার যে চুক্তিগুলো হয় এবং যে বিনিয়োগকারীদের সাথে সম্মেলন হয় তা একটি 5 তারকা হোটেলের মধ্যে একেবারে সীমাবদ্ধ এবং অথবা বিদেশে গিয়ে একটি রোড ম্যাপ দেখানোর মাধ্যমে এগুলো সব করা হয়। তবে এবার তারা একেবারে বাংলাদেশে এসে তাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে বোঝানো হয়েছে এবং তাদেরকে একেবারে সরজমিনে ঘুরিয়ে দেখানো হয়েছে বাংলাদেশে কোথায় তারা বিনিয়োগ করছে এবং কি লাভবান হবে, কতটুকু লাভবান হবে এবং তারা কোথায় বিনিয়োগ করছে এই সম্পূর্ণ তারা দেখে শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। সেই সাথে বিদেশে যে টিম এসেছিল আজকে সেই টিম তারা সম্পূর্ণ চট্টগ্রামের বিভিন্ন পরিদর্শন বিভিন্ন ইকোনমিক জোনগুলো পরিদর্শন করেছেন এবং তারা দেখছিলেন চট্টগ্রামে আসলে কতটুকু বিনিয়োগ করতে পারবেন, চট্টগ্রাম থেকে তারা বিনিয়োগ করে কতটুকু লাভবান হবেন তারা দেখছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা খুবই আনন্দের সাথে এই যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে তারা বিনিয়োগের ফলপ্রসূ হবে বলে তারা মনে করছেন, এমনটাই জানিয়েছেন। এই ছিল আজকের এই ভ্রমণ, এই বিনিয়োগকারীদের এই পরিদর্শন নিয়ে সর্বশেষ আপডেট। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামে ইকোনমিক জোন পরিদর্শন নিয়ে সর্বশেষ খবরাখবর। রাজশাহী ও বরিশালে আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 30 জন। রোববার রাত 12টার দিকে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহীর নাটোর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জের রানীহাট ইউনিয়নের শিক্ষা সফরের 2টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, আহত হন আরও 30 জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির গ্রিন লাইন পরিবহনের চাপায় জয় দত্ত নামের এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। সোমবার সকাল 10টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী
মহানদী উপজেলার বার্থির মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। বিকট আওয়াজ হচ্ছিল, আওয়াজের পরে আমরা দেখছি এদিকে এই বরন্দার সামনে ব্রিজের এখানে একটা গাড়ি উল্টে গেছে, এখানে দেখছি অনেকগুলা মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখলাম, এখানে এসে আমরা সবাই উদ্ধার করেছি, মোটামুটি ২০-২৫ জনকে আমরা উদ্ধার করেছি। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয় বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। সোমবার দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা ইলিশ কিনে খাবেন তারা আইন লঙ্ঘন করবেন। তিনি আর বলেন, জাটকা সংরক্ষণ করতে হবে। আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ৮ই এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ আমরা জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করব। বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকাল এবার নতুন করে হচ্ছে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন। পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। শিগগিরই মুন্সিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সভায় রাস্তাঘাট উন্নয়ন, কাটাখালী খাল উন্নয়ন প্রকল্প সহ উন্নয়ন সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত ৪ লেন সড়ক, বীজ রক্ষায় কোল্ড স্টোরেজ নির্মাণ হবে শিগগিরই। এ সময় সঙ্গে ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২ মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ, এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়রা আছেন, তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসছে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে দেখার জন্য একটা ওই টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে। টোটাল 4টা কোল্ড স্টোর বাংলাদেশে হবে, এই একটা মুন্সিগঞ্জে হবে। বিচার বিভাগের সংস্কার না হলে কোনো ক্ষেত্রে এই সংস্কার কার্যক্রমে স্থায়িত্ব পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে বিচার বিভাগের সংস্কারের কথা। সোমবার দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় প্রধান বিচারপতি হিলিতে তার জন্মস্থান নিয়ে স্মৃতিচারণ করেন। এর আগে তিনি কলেজে উপস্থিত হলে জেলা ও উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। বিচার ব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক একটি সংস্কারের, সুদূর প্রসারী সংস্কারের আমি একটা নীল নকশা আমি জাতির সামনে তুলে ধরেছিলাম। রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুরিকে বান্দরবন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে আতাউল্লাহকে মামলার শুনানির জন্য প্রথমে বান্দরবন জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়। পরে অন্য মামলার শুনানির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারকরা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই সময় আদালত চত্বরে নিরাপত্তা জোরদার রাখে আইন শৃঙ্খলা বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গণহত্যা বন্ধে সোমবার বিশ্বের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশে মানববন্ধন ও র্যালি করেছে আকিজ ভেঞ্চার এবং মোজো।
ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডের আকিজ হাউস, পান্থপথ ও আমিন বাজারের আকিজ ভেঞ্চার গ্রুপের অফিস এবং ধামরাইয়ের আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যাক্টরি থেকে সকাল 11টায় আলাদা মানববন্ধন ও র্যালি বের হয়। এতে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় গাজায় চলমান গণহত্যা বন্ধ সহ ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা।